মেয়ে তুমি পড়বে, আমার তখনই পড়বে। মা, তুমি বাবাকে বোঝাও আমি ওই মেয়েকে বিয়ে করবো না। বিয়ে না করার কারণ কি? জাঙ্কুক একটু ইতস্তত বোধ করলো। আসলে আমার গার্লফ্রেন্ড আছে। মেজর জিওনে নাকি আবার গার্লফ্রেন্ড আছে, ভাবা যায়? হাস্যকর। বাবা আমি সিরিয়াস। মেয়েটা কে? আয়ু? জাঙ্কুক চকিতে তার বাবার দিকে তাকায়। ভাবছো যে আমি জানলাম কি করে? একটা জিনিস ভুলে যাবা না যে আমি জেনারেল কিং। মেয়েটা একদমই ভালো না। তো আমার মনে হয় আমি যে মেয়েটা তোমার জন্য দেখেছি তাকে তুমি বিয়ে করে নাও, এটাই তোমার জন্য অনেক ভালো হবে। আর বিয়েটা আজ রাতেই হবে, তাই নিজেকে প্রিপেয়ার করে ফেলো। এটা বলে আরিম স্থান ত্যাগ করলো। জিন আর ছেলের মুখের দিকে তাকাতে পারছে না, আর এখন কিছু বলতে গেলে তার ছেলে দ্বিগুণ পরিমাণে রেগে যাবে। তাই স্বামীর পিছন পিছন হাঁটা ধরলো। রাতে ঘরোয়াভাবে তে আর জাঙ্কুকের বিয়েটা হয়ে গেল। বর্তমান তে বাসঘরে বসে আছে। কিছুক্ষণ পরই জাঙ্কুক রুমে ঢুকলো। রুমে ঢুকতে কেমন জানি মেয়েলি মেয়েলি গন্ধ নাকে আসলো। বিছানার উপর তাকাতে দেখলো একটা মেয়ে টুকটুকে লাল বেনারসি পরে সেজে গুজে তার জন্য অপেক্ষা করছে। জাঙ্কুক যে বিছানার এক কোণায় বসে অপেক্ষা করতে থাকলো যে জাঙ্কুক কখন তার ঘুমটাটা তুলবে, বাট সেরকম কিছুই হলো না। শুনলাম তুমি নাকি নিজ ইচ্ছাতে আমাকে বিয়ে করেছো। এই জাঙ্কুকের এমন কথায় কিছুটা না অনেকটাই অবাক হলো। বিয়েটা যখন করে ফেলেছো, মেয়ে তুমি পড়বে, আমার দখলে পড়বে। জাঙ্কুকের এমন কথায় তে ঘুমটা তুলে জাঙ্কুকের পানে তাকালো। আমার দিকে তাকিয়ে কি দেখছো? বিছানা থেকে নামো, আমার আলমারিতে বিছানা করার জন্য সব ধরনের উপকরণ পেয়ে যাবা। এটা বলে জাঙ্কুক বিছানার উপর থেকে সব ধরনের ফুল সরিয়ে ফেলে এবং শেরওয়ানিটা খুলে বিছানায় গায়ে এলিয়ে দেয়। পরদিন সকালে জাঙ্কুকের ঘুম ভাঙতে দেখতে পেল তে তার ভিজা চুল মুছছে। আমি তো কালকে তোমাকে ছুঁয়েও দেখিনি, তাহলে সকাল সকাল এমন গোসল করার কারণ? জাঙ্কুকের কথায় অনেকটাই লজ্জা পেল। কাল সারাদিন ভারী ড্রেসে থাকার পরে তে সেভাবে আর ফ্রেশ হতে পারেনি, তাই মূলত সকাল সকাল তে গোসল করেছে। আর এদিকে দেখো জাঙ্কুকের কেমন ঠোঁটকাটা স্বভাবের কথাবার্তা। তে অনেকটা লজ্জা নিয়ে রুম থেকে বের হয়ে গেল। উফ, ডিসগাস্টিং। জাঙ্কুক একদম তৈরি হয়ে নিচে নামলো। জাঙ্কুককে দেখে আরেম বলে উঠলো, জাঙ্কুক তুমি তো কালকেই বিয়ে করলে, আর আজই অফিসে জয়েন করবা? হ্যাঁ অবশ্যই, কারণ আমার মনে হয় মেজরটা কখনোই ছুটি কাটাতে পারে না। আরেম ছেলেকে আর কিছু বলতে পারলো না। আসলে তার ছেলেটাই এমন, একটু ঘাটতারা স্বভাবের। কোনোদিনই আরেম তার ছেলের সাথে পেরে উঠতে পারে না। জাঙ্কুক খাওয়ার টেবিলে বসার সাথে সাথে তে জাঙ্কুককে সার্ভ করতে থাকলো। হে, হু আর ইউ? তে চকিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। আই সে হু আর ইউ। ইংলিশ বোঝো? বললাম তুমি কে? তে অপমান ও লজ্জায় মাথা নিচু করে ফেলে। কালই এ বাড়িতে এসেছো, আর আজকে আমার প্লেটে খাবার সার্ভ করার সাহস রাখো কিভাবে তুমি? নেক্সট টাইম থেকে আমি এগুলো যেন না দেখি। এটা বলার পরই জাঙ্কুক তার খাবারের প্লেটটি নিচে ফেলে দেয়। সাথে সাথে সেটা অসংখ্য টুকরায় পরিণত হয় এবং হন হন করে বাড়ি থেকে বের হয়ে যায়। এই জাঙ্কুকে যাওয়ার পরে তাকিয়ে থাকলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? এগুলা ক্লিন করতে কি তোমাকে নোটিস দিতে হবে? জিনের কথা শোনা মাত্র তে কাজে লেগে পড়লো। তোমরা মা ছেলে না একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো। এটা বলে আরেমও খাবার টেবিল ছেড়ে চলে যায়। বাড়িতে একটা অলক্ষী এনেছি। আমার ছেলের স্বামী কাউকে ঠিক মতো খেতে দিল না, আর আমার খাওয়া তো দূরেই থাক। দূর দূর, এটা যে কবে বিদায় হবে? এটা বলতে বলতে জিরো তার রুমের দিকে চলে গেল। দ্রুত কাজ করতে গিয়ে ছোট কাঁচের টুকরা তের হাতে বিঁধে গেল। সারাদিন পর জাঙ্কুক বাসায় ফেরে এবং সোজা শাওয়ার নিতে ওয়াশরুমে যায়। জাঙ্কুক একটা টাওয়াল পেঁচিয়ে বাইরে বের হয়। বাইরে আসতে দেখতে পেল বিছানার উপর তার ড্রেস রাখা। জাঙ্কুক আবারও বিরক্তিতে মুখ কুঁচকে নিল। জাঙ্কুক ড্রেসগুলো পরে বিছানায় বসে ফোন স্ক্রল করতে থাকলো। তখনই তে আসে। একটা কথা বলতাম। কি? আমাদের বিয়ে হয়েছে তো একদিন হয়ে গেল, তো কালকে আমাদের ওই বাড়ি যেতে হবে। ওই বাড়ি মানে? আমার বাবার বাড়ি। আমি কেন যাব? একটু ইতস্তত বোধ করলো। দেখো মেয়ে, আমি বিয়ে মানি না, আর না মানি তোমাকে। তো আমি মনে করি আমার এসব রুলস না মানলে চলবে। আর আরেকটা কথা তোমাকে বলে রাখি, আমার কোনো বিষয়ে তুমি নাক গলাবা না। ঠিক তখনই জাঙ্কুকের ফোনে
ফোনে আয়ুর কল আসে। হ্যালো বেব, হোয়াটস আপ? জাঙ্কুক আয়ুর সাথে কথা বলতে বলতে সাথে চলে গেল। তে এসব আর নিতে পারছে না। এর বাবা মা কেউ নেই। এর বাবার বন্ধু ছিল আরেন। তাই আরেন তেকে খুব ভালোভাবে চেনে এবং ছেলেকে বিয়ে করাতে হবে বলে তেকে সিলেক্ট করে। এর বাবা মা মারা যাওয়ার পর মামা মামির কাছে বড় হয়েছে সে। এর মামা মামি অনেক ভালো মানুষ, তাই তারা বারবার করে বলছেন যেন জাঙ্কুককে নিয়ে তাদের বাসায় যায়। এই বারান্দাতে যে হাউ হাউ করে কান্না করে উঠলো। আকাশের দিকে তাকিয়ে থেকে বলতে থাকে, আব্বু আম্মু, তোমরা তোমরা আমাকে কেন একা ছেড়ে গেলে? চলে যাবে যেহেতু আমাকে নিয়ে যেতে তোমরা। আমি আমি এসব আর সহ্য করতে পারছি না। যদি একদিনে এই অবস্থা হয় তাহলে আমি সারাটা জীবন এখানে কিভাবে কাটাবো? ওদিকে জাঙ্কুক আয়ুর সাথে কথা বলা শেষ করে আরেমের রুমে যায়। বাবা। ও জাঙ্কুক, তুমি ভিতরে আসো। বলছি বাবা, আমি ট্রান্সফার নিয়ে নিয়েছি। চট্টগ্রাম, তাই তো? জি বাবা, আমি কালই যাব। সমস্যা নাই, আমি সবকিছু ঠিক করে ফেলেছি, তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে। তারপর জাঙ্কুক তার রুমে আসে। জাঙ্কুক দেখলো তিনি বারান্দায় বসে বসে এখনো কান্না করছে। জাঙ্কুক কিছু না বলেই শুয়ে পড়লো। কাল শুধু বাসা থেকে বেরোতে পারলে বেঁচে যাবো, এটা বলে জাঙ্কুক ঘুমের দেশে তলিয়ে গেল। সকালে উঠে জাঙ্কুক তার ব্যাগ প্যাকিং করতে থাকলো। এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেড়ে দেখতে থাকলো। জাঙ্কুক ব্যাগ প্যাকিং করে নিচে নেমে গেল। জাঙ্কুককে একা নামতে দেখে আয়ন প্রশ্ন করলো, জাঙ্কুক, কে কোথায়? কে কোথায় তো আমি কিভাবে জানবো? শাট আপ, কেউ তোমার সাথে যাবে। হোয়াট? বাবা, বাবা তুমি নিশ্চয়ই ভুলে যাওনি যে মেজরদের ওয়াইফ নিতে গেলে পারমিশন নেওয়া লাগে। জাঙ্কুক, তুমিও হয়তো ভুলে যাওনি যে আমি জেনারেল কিম। আমি সব ঠিকঠাক করে দিয়েছি, তো আমি মনে করি এটা নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না। উফ, আমি ওই মেয়েকে নিয়ে যেতে পারবো না। জাঙ্কুক, আমার মুখের উপর আর একটা কথা বলতে পারবে না তুমি। জিন, তেকে গুছিয়ে নিচে নিয়ে আসো, যাও। জিন আর আরেমের উপর আর একটা কথা বলতে পারলো না। জিন উপরে জাঙ্কুকের রুমে চলে গেল। রুমে ঢুকতে দেখতে পেল এই খাটের এক কোণায় মনমরা হয়ে বসে আছে। এই মেয়ে, গুছিয়ে নাও। কেন? তোমাকে জাঙ্কুক নিয়ে যাবে তাই। না, সমস্যা নেই, আমি যাব না। তোমার সমস্যার কথা কেউ জানতে চাচ্ছে না। দ্রুত গুছিয়ে নাও, জাঙ্কুক নিচে তোমার জন্য ওয়েট করছে। এ আর কোনো কথা বলতে পারলো না, দ্রুত গুছিয়ে নিল। শুনলাম আয়ু মেয়েটারও নাকি চট্টগ্রাম ট্রান্সফার হয়েছে। ওই ভাবলাম আয়ু আর জাঙ্কুক একসাথে থাকবে, তা না, এখন নাকি অপরাকে নিয়ে যেতে হবে। দূর দূর, আমি তো কিছু বলতেই পারি না, এই বাড়িতে তো আমার মূল্যই নেই। এটা বলে জিন নিচে নামতে থাকলো। পেছন পেছন তেও নিচে নামতে থাকলো। নিচে যেতে এক হাতে লাগেজটা ড্রাইভার গাড়ির ডিকিতে রাখলো। মা, সাবধানে থাকবে, কেমন? আর জাঙ্কুক যদি কিছু করে তাহলে সোজা আমাকে কল দিবে। আচ্ছা বাবা। আচ্ছা তাহলে আসি। জি মা, সাবধানে যাও। টাইম স্কিপ। চট্টগ্রামের পাহাড়ি যেকোনো রাস্তা দিয়ে জাঙ্কুকের গাড়িটা ধীর গতিতে সামনে এগোচ্ছে। এই গাড়ির জানলা দিকে মুখে গিয়ে প্রকৃতি উপভোগ করছে। কিছুক্ষণের মধ্যে তারা কটেজে পৌঁছে গেল। গাড়ি থেকে নামার সাথে সাথে সবাই জাঙ্কুক আর তেকে স্বাগত জানায়। সবাই স্বাগত জানিয়ে চলে যাওয়ার পর একটা ছেলে জাঙ্কুকের দিকে আসে। হ্যালো মেজর জিওর, ওয়েলকাম। আম ইউনো, আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য আমাকে হায়ার করা হয়েছে। বুঝলাম। আচ্ছা, এখানে না আয়ু নামে একটা মেয়ে ট্রান্সফার হয়েছে, সে কি এখনো শিফট হয়নি? জি না স্যার, এখনো শিফট হয়নি। ও আচ্ছা। স্যার, আপনার কি পরিচিত? ইয়া অবভিয়াসলি, শি ইজ মাই গার্লফ্রেন্ড। ইউনো সাথে সাথে থতমত খেয়ে যায়। স্যার, উনি না আপনার ওয়াইফ? জাঙ্কুক এক পলকের দিকে তাকিয়ে উত্তর করলো, নেভার। এটা বলে জাঙ্কুক সেখান থেকে কটেজে ঢুকে পড়লো। সকাল সকাল জাঙ্কুক মিলিটারি ক্যাম্পে যায় এবং সেখানে যে সবার সাথে পরিচয় হয়ে নেয়। সারাদিন কাজ করার পর সবকিছুই মোটামুটি তার আয়ত্তে নিয়ে আসে। সন্ধ্যার একটু আগে সে কটেজে ফিরে আসে। রুমে যেয়ে ইউনিফর্ম খুলে একটা টি শার্ট আর ট্রাউজার পরে নেয়। সে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার নিয়ে বের হওয়ার পর দেখলো বেডের উপর ইউনিফর্ম গুলো নেই। বারান্দায় যে টাওয়াল রাখতে গিয়ে দেখলো তার ইউনিফর্ম গুলো সেখানে নাড়া। জাঙ্কুকের কোদাতে পেট চোচো করছে, তাই সে সোজা খাবার টেবিলে চলে গেল। সেখানে যে দেখতে পেল তার জন্য কয়েক রকম রান্না করেছে। জাঙ্কুক অনেক ক্ষুধার্ত থাকায়
কিছু না বলে চুপচাপ খেতে থাকে। খাওয়া দাওয়া শেষে তে ক্লান্ত থাকায় রুমে যেয়ে ঘুমিয়ে যায়। আর এদিকে জাকব একটু হাঁটাহাঁটির জন্য বাইরে বের হয়। কিছুক্ষণ পরে কলিং বেল বাজে। তে ঘুম ঘুম চোখে উঠে যেয়ে দরজাটা খুলে দেয়। তে তার পরের শাড়িটা এলোমেলো হয়ে আছে। আপনি কে? জাকবের কটেজে অন্য কোনো মেয়েকে দেখে আয়ো একদম অবাক হয়ে যায়। আমাকে বাদ আগে বলেন আপনি কে? আমি মিসেস জিওট, জিওট জাকবের ওয়াইফ। হোয়াট? আপনি জাকবের ওয়াইফ? জাকব বিয়ে কবে করলো? ঠিক তখনই জাকব তার কটেজে ফিরে আসে। এসে দেখতে পেল আয়ু ফুল হাতে কটেজের সামনে দাঁড়িয়ে আছে। আরে আয়ু, তুমি এখানে? তুমি আজ আসবা কই আমাকে বলে দাও তো। ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, বাট এখানে এসে তো আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি। তোমাকে যদি জানিয়ে আসতাম তাহলে তোমার এই আসল রূপটা তো দেখতে পারতাম না, তাই তো? আয়ু, আগে একটু ভিতরে চলো, এই বিষয়টা বুঝো তারপরে বলো। কি বিষয় বুঝবো? তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, এটা আমি বুঝেই গেছি। আমার আর কিছু বোঝার বাকি নাই। দেন আয়ু জাঙ্কুকের জন্য আনা ফুলটা জাঙ্কুকের মুখে ছুঁড়ে দিয়ে চলে যায়। জাঙ্কুক অনেক রেগে যায়। এর হাতটা ধরে টানতে টানতে তার রুমে নিয়ে যায় এবং নিজের বেল্ট খুলে একে ইচ্ছা মতো মারতে থাকে। মারার জন্য অনেক জায়গা থেকে রক্তপাত হয়। এই কান্না করছে। জাঙ্কুক উঠে যেয়ে এক বোতল ওয়াইন শেষ করলো। তের কাছে এসে তেকে বেঁধে ফেলে তের সাথে হার্ডলি ইন্টিমেট হয়। পরদিন সকালে জাঙ্কুক আয়ুর সাথে দেখা করতে চায়। এর আয়ুকে বুঝিয়ে টুঝিয়ে আয়ুর সাথে সবকিছু ঠিক করে দেয়। সারাদিন পর যখন বাসায় এসে দেখতে পায় তে তার জন্য কোনো রান্নাই করেনি। জাঙ্কুক তের চুলের মুড়িটা শক্ত করে ধরে তেকে বসিয়ে দেয়। একদিন রান্না করবি তো বাকি 6 দিন কি শুয়ে থাকবি? আসলে আমার শরীরটা অনেক খারাপ, তাই রান্না করতে পারিনি। জাস্ট শাট আপ, চুপচাপ আমার জন্য রান্না করবি তুই। এর কষ্ট হলেও উঠে যেয়ে জাঙ্কুকের জন্য রান্না করতে থাকে। এই শরীরটা খারাপ থাকায় খাওয়া দাওয়া শেষে এই রুমে এসে বিছানায় গায়ে এলিয়ে দেয়। ঠিক তখনই জাঙ্কুক বলে, ভালো নাটক করে আয়ুকে তো তাড়িয়ে দিলে, তো এখন আমার জ্বালা তুমি বিটাবে না? এটা বলতে বলতে জাঙ্কুক তের দিকে এগিয়ে আসে। দেখেন, আপনি ভুল বুঝছেন আমাকে, আমি ওনাকে কিছুই বলি নাই। Don't disturb, baby girl. Lock on the town. I know my bitches be coming from miles around. See, they be coming, cause they know how to gog it Turn it down. up, now you know who holding the throne, so give me the crown. Niggas saluting and trying to give me a pound. এভাবেই দিন কাটতে থাকলো। জাঙ্কুক আর আয়ুর জীবনটা ভালোই কাটছে। সারাদিন আয়ুর সাথে এবং রাতে এসে তেকে কাছে টেনে নেওয়ার জন্য জাঙ্কুকের নিত্যদিনের কাজ। তের এই পৃথিবীতে আপন কেউ ছিল না বলে জাঙ্কুকের নির্যাতন আর জাঙ্কুকের পরকীয়া চুপচাপ মেনে নিচ্ছিল। কিন্তু এগুলো যেন দিন দিন সীমা অতিক্রম করে ফেলছিল। হঠাৎ একদিন জাঙ্কুকের কি যেন হলো, তেকে নিয়ে ঘুরতে বের হলো। জাঙ্কুক তার পার্সোনাল গাড়ি করে পুরো চট্টগ্রাম শহর ঘুরে বেড়াচ্ছিল। চট্টগ্রামের সবচেয়ে বড় ব্রিজের পাশে জাঙ্কুক তার গাড়িটা এনে থামায়। এই গাড়ি থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে প্রকৃতির স্বাদ নিতে ব্যস্ত। আর এদিকে জাঙ্কুক এর দিকে তাকিয়ে তার চোখে তৃষ্ণা মেটাতে ব্যস্ত। হঠাৎ জাঙ্কুক গাড়ি থেকে নেমে আসলো এবং তেকে গাড়ির সাথে পিন করে ধরলো। তোমাকে এত কেন সুন্দর লাগে জান? আমি তো কিছুক্ষণ পর পরই তোমাকে দেখে ক্রাশ খাই। মেয়েদের এত সুন্দর হতে নেই। জাঙ্কুক তের গলায় নাক ঘুষছিল আর কথাগুলো ফিসফিস করে বলছিল। কিছুক্ষণ পরে তেকে লিপকিস করতে থাকে। জাঙ্কুক, হোয়াট আর ইউ ডুইং? আরে আয়ু, তুমি এখানে? ইউ চিটার! আমার তোমাকে বিশ্বাস করাটাই ভুল হয়েছিল। যে কিনা একটা মেয়েকে ঠকিয়ে পরকীয়ার মতো বাজে কাজে লিপ্ত হতে পারে, আর যাই হোক সে কোনো ভালো মানুষ হতে পারে না। ক্যাম্পের সবাই ঠিকই বলতো, তোমার মতো ক্যারেক্টারলেসের সাথে আমার মানাই না। না আয়ু, দেখো তুমি আমাকে ভুল বুঝছো। আয়ু জাঙ্কুককে কষিয়ে একটা থাপ্পড় মারে। দেন জাঙ্কুকের কলার ধরে বলে, তুমি আমাকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে করেছো, তারপরে তাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করার আশ্বাস দিয়েছো। আমি কি তা মেনে নেইনি? বলো, মেনে নেইনি আমি? শুধুমাত্র নিজের পুরুষত্বটা দমিয়ে তার সাথে থাকতে বলেছিলাম আমি। 6 মাস পর আমি নিজে ডিভোর্সের ব্যবস্থা করে দিতাম। আর সেখানে তুমি কি করলে?
আয়ু এবার জাঙ্কুকের কলাটা ছেড়ে বলল, অবশ্যই এটা আমারই ভুল। আমার বোঝা উচিত ছিল যে একজন বিবাহিত পুরুষ তার স্ত্রীর সাথে কখনোই মিলিত না হয়ে থাকতে পারে না। তোমরা পুরুষ জাতিটাই এমন বিশ্বাসঘাতক। আয়ু, আই এম রিয়েলি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা তোমার স্ত্রীর কাছে চাও। এই পৃথিবীতে তার মা বাবা কেউ নেই, মেয়েটা পুরো একা তোমার কাছে এসেছিল। আর তুমি কি করলে? তুমি আমাকে আর তোমার স্ত্রীকে দুজনকে ঠকিয়েছো। অন্তত তুমি তাকে বিয়ে না করলে তার জীবনটা একদিকে ভালো হতো। আমাদের পথ চলা এই পর্যন্তই। আর তুমি আমাকে না ফলো, না টেক্সট, না কল দিবা। গুড বাই মেজর জিয়ন। এটা বলেই আয়ু তার গাড়ি করে সেখান থেকে চলে যায়। আয়ু চলে যাওয়ার সাথে সাথে জাঙ্কুক থেকে একটা থাপ্পড় মারে। আমি আপনার কি করলাম? তুই তুই যত নষ্টের মূল। আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। তোর জন্য আগেরবার ব্রেকআপ হয়েছিল আর এবারও হলো। ব্রেকআপ? আপনার ব্রেকআপ হয়েছে আর সেটা আপনি আপনার স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন? হাস্যকর মেজর জীবন। জাঙ্কুক আবারও একটা থাপ্পড় মারে দেখি। জাস্ট শাট আপ। আমার রাগ সম্পর্কে তুই ভালোই অবগত। তো নিজের ভালো চাইলে চুপচাপ থাক। এটা বলেই জাঙ্কুক গাড়িতে ওঠে এবং তাকে না নিয়ে সেখান থেকে চলে যায়। অশ্রুসিক্ত চোখ নিয়ে জাঙ্কুককে চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এরপর সময়টা চলে যায় 5 বছর পর। জাঙ্কুক তার টিম নিয়ে বড় একটা মিশনে এসেছে। মেজর জাঙ্কুক সবাইকে কমান্ড দিচ্ছে। জাঙ্কুক সবাইকে সতর্ক বার্তা পাঠিয়ে দিচ্ছে। সামনে এই পুরাতন বাড়িটাই কিনা ওদের আস্তানা। সবাই সতর্ক হয়ে যান, যে কোনো সময় ওরা হামলা করতে পারে। ওরা জেনে গেছে আমরা এখানে এসেছি। ওরা যখন হামলা করতে পারে। জাঙ্কুকের কথা শেষ হওয়ার আগে বিপরীত পক্ষ জাঙ্কুকের টিমের উপরে হামলা করে। বিপরীত পক্ষের টিমের নাম ব্ল্যাক মনস্টার। ব্ল্যাক মনস্টারের টিমটা অনেক বড় আর এদের নামও অনেক জায়গায় ছড়িয়ে আছে। এখনো পর্যন্ত কেউ তাদেরকে প্রতিহত করতে পারেনি এবং এই গ্রুপের মাস্টারমাইন্ডকেও এখনো পর্যন্ত কেউ দেখেনি। অনেকক্ষণ ফাইটের পর ব্ল্যাক মনস্টার এক ধরনের গ্যাস ছাড়াই মেজর জিওনের টিমের সব আর্মি অফিসাররা সেন্সলেস হয়ে পড়ে। আরো আর্মি অফিসাররা আসতে গেলে ব্ল্যাক মনস্টারের টিমের সদস্যরা ঘিরে ফেলে তাদেরকে। টাইম স্কিপ। মেজর জিওনকে একটা চেয়ারে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। মেজর জিওনের যে জ্ঞান ফিরে খুশি ছোটার জন্য চিল্লাপাল্লা করে থাকে। মেজর জিওনের সামনে একটা মাস্ক পরা মেয়ে হেঁটে আসে। শাট আপ মিস্টার জিওন, তুই হলি যত নষ্টের মূল। মেজর জিওন অবাক হয়ে সামনে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। মেয়েটার মুখে একটা ক্যাট মাস্ক লাগানোর জন্য জাঙ্কুক মেয়েটার মুখ দেখতে পাচ্ছে না। মেয়েটা পাগলের ন্যায় বিশ্রী ভাবে হাসতে থাকে। মেয়েটা তার মুখ জাঙ্কুকের একদম কাছে নিয়ে এসে বলে, কি মিস্টার জিওন, আমাকে কি চিনতে পারছেন না? এত দ্রুত ভুলে গেলেন? মেয়েটা তার মুখ থেকে আস্তে আস্তে মাস্কটা সরায়। জাঙ্কুক বিস্ফোরিত নয়নে তাকিয়ে থাকে। অবাক হচ্ছেন? আপনি যেটা ভাবছেন সেটাই। এই ব্ল্যাক মনস্টার টিমের মাস্টার মাইন্ড এই কিনতে। আপনি কি বুঝেছেন? তাকে বুঝিয়ে বলবো। এবার জাঙ্কুকের মুখ থেকে কষ্টেরটা সরিয়ে নেয়। আই এম রিয়েলি সরি। তোমাকে ফেলে আমি যখন কলেজে গেছিলাম তখন তোমার প্রেগন্যান্সি রিপোর্টটা আমি পাই। আমি সত্যি বুঝতে পারিনি। আমি রাগের মাথায় বড় একটা ভুল করে ফেলেছি। আমি তখন আবার ফিরে এসেছিলাম। আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি কিন্তু আমি পাইনি। আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা আমাদের ছেলে হয়েছে না মেয়ে? দেখো কি ডাক শুনে ছোট একটা মেয়ে দৌড়ে তের কাছে আসে। ইয়েস মাম্মা। দেখো কি তোমাকে না বলেছিলাম তোমার ড্যাডির সাথে দেখা করাবো? হ্যাঁ মাম্মা বলেছিল তো। এই দেখো তোমার ড্যাড। বলে তে হাতের ইশারায় জাঙ্কুকে দেখিয়ে দেয়। মাম্মা এটা কি আমার ড্যাড? হ্যাঁ দেখো কি। মাম্মা গান কোথায়? ড্যাডির উপরে তো আমার অনেক রাগ আছে। আমি তো ড্যাডকে শুট করবো তাই না? মাম্মা? একটা গান নিয়ে আস্তে আস্তে বললো, মেজর জিওন, আমি সেদিন হারিয়ে গিয়েছিলাম। হারিয়ে যাওয়ারই কথা, কারণ আমি এখানে কিছু চিনতাম না। কিছু লোক আমাকে আশ্রয় দিয়েছিল সেদিন। তারা মনে দেখতে ভালো হলেও সবসময় খারাপ কাজ করে বেড়াতো। তাদের সাথে থাকতে থাকতে আমি এই ব্ল্যাক মনস্টার টিম বানিয়ে ফেলেছি। আমি অবশ্য তখন প্রেগনেন্ট ছিলাম।
বেবি ডেলিভারির পরপরই আমি তাদের সাথে কাজ করা শুরু করেছিলাম। যেহেতু এই পৃথিবীতে আমার কেউই নেই, তাহলে মানুষকে আমি প্রতিহত করে চলবো, আর আমার মেয়েকেও আমি সেরকমই বানাবো। ভালো হয়ে থাকলে কি লাভ বলুন তো? এখন খারাপ হয়ে আপনার মতো মেজর জীবনকে আমি হাতের মুঠোয় এনেছি। আর আজকে আপনাকে শুট করেই তোমার মেয়ে প্রথম বন্দুক চালানো শিখবে। দেখতে গানটা তার মেয়ের হাতে ধরিয়ে জাঙ্কুকের দিকে গান তাক করে শুট করে দেয়। সাথে সাথে জাঙ্কুকে লাফাতে লাফাতে তার মাম্মাকে জড়িয়ে ধরে।